বাইরে আজান দিচ্ছে আর ফারহান গাড়ি চালাচ্ছে। গাড়িটি একটি বড় বাড়ির সামনে নামলো। বাইরের গেটে আরবিতে কিছু লেখা, যার অর্থ বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ফারহান একটি রুমে ঢুকে এক লোকের সামনে এসে একটি পিস্তল ঠেকালো। লোকটির মুখ বাঁধা আর কাতরাচ্ছে। ফারহান বলল, এই, ওর থেকে সব জানা হয়েছে? জি বস। তাহলে ওকে এখনো বাঁচিয়ে রেখেছিস কেন? শেষ করে দে। বলে ঠাস করে মাথায় দুটি গুলি করলো। রক্ত ছিটকে দেয়ালে পড়লো। ইরাকের একটি ছোট্ট শহর কুর্দিস্তান, এখানে বাচ্চাদের হাতেও পিস্তল। এখানে খুনাখুনি কোনো ব্যাপার না। আর এই গল্পের টার্নিং পয়েন্ট ফারহান। চলুন হালকা করে এর পরিচয় জেনে আসি। এই শহরের সবচেয়ে বড় ডনের ভাই। দেখতে একটা হিরোর থেকে কম না, তবে শরীরে মায়া বলে কোনো জিনিস নেই। শুরু করা যাক এবারের গল্প। ভিলেন। এখন একটু আমার পরিচয় দেওয়া যাক। আমি আপনাদের একজন প্রিয় লেখক ছিলাম। আপাতত এতটুকুই থাক। গল্পের শেষ পর্বে আমার পরিচয় দিব ইনশাআল্লাহ। খাবার টেবিলে। কিরে, আজকের কাজটা করতে পারলি? আমার ডিকশনারিতে না শব্দটি নেই, সেটা আপনিও জানেন। এই না হলে আমার ভাই। এনে আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। একটা ডায়মন্ডের কাজ করা ঘড়ি। ফারহান ঘড়িটা নিয়ে উঠে গেল। কিরে, খাবি না? খিদে নেই। ডন কিছু বলার আগেই ফারহান চলে গেল। সালাম ভাই। তা কি খবর ভাইজান? আজ কি নতুন খবর আনলে? ভাই, আবু ভাই এক ফ্ল্যাট এক্সক্লুসিভ চেয়েছে। এটা কোনো মামার বাড়ির আবদার না ভাই, উনি একটা ভিডিও মেসেজ পাঠিয়েছে। চালু কর দেখি। ফাইজান ভিডিওটা বের করে ফোনটা ইরফানের কাছে দিল। অন ভিডিও স্ক্রিন, সেলাম ইরফান ভাই, আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালোই আছেন। তা আমার এক ফ্লাইট মাল লাগবে, আর সেটা 2 দিনের মধ্যে। যদি না পাই তাহলে ইরফান ভিডিওতে দেখলো পেছন থেকে 1 ট্রাক ড্রাগ, যেটা একটা মোটা অঙ্কের ডিল করা হয়েছে। শালা বেঈমান হারামখোর, আমার খাবে, আমার পড়বে, আর আমাকে। ভাই ভাই ভাই, ঠান্ডা হয়ে বসেন ভাই। এই, ওর কাটা মাথা আমার পায়ের নিচে ফেল। যা, এক্ষুনি যা। ফাইজান চলে গেল, কারণ ইরফান ভাইয়ের একবার রাগ উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা মুশকিল। এদিকে ফারহান গোসল করে আর এক টুকরো কাঁচ নিয়ে হাতে বারবার আঘাত করছে, আর পুরো বাথরুম রক্তে লাল হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পর ফারহান রুম থেকে বের হলো। হাতে ছোট করে একটা ব্যান্ডেজ নিল, জামা কাপড় খুলে চুল আঁচড়াচ্ছিল। তখনই ওর রুমে ইরফান আসে, তার হাতে খাবারের প্লেট। আপনি? হ্যাঁ, আয় বস। তোর হাতে কি হয়েছে? কেটে গেছে। ইরফান ফারহানকে খাইয়ে দিচ্ছে আর বলছে, খেয়াল রাখবি তো, জানিস না আমাদের সর্বদা ফিট থাকতে হয়। এরপর থেকে নিজের খেয়াল রাখবি। ফারহান হ্যাঁ সূচক মাথা নাড়ল। আফটার সাম ডেজ একটা হেলিপ্যাড, তার সামনে একটি টেবিল আর একটি চেয়ার, আর তার উপর বসে আছে আবু ভাই। চোখে কালো চশমা, সাদা আলখাল্লা পরা, মুখে দাঁড়িয়ে একটি সোনা দিয়ে দাঁত মোড়ানো। চেয়ারে বসে জুস খাচ্ছে। খবরটা পাক্কা? জি ভাই। চল যা এখন। কিছুক্ষণ পর একটা হেলিকপ্টার হেলিপ্যাডের নামে আর কিছু লোক একটা বক্স নামিয়ে দিয়ে যায়। কালো রঙের একটা বক্স, যার উপরে একটা খুলির চিহ্ন আঁকা, মানে এটা এক্সপ্লয়েড এলিমেন্টস। আবু ভাই তার সোনায় মোড়ানো দাঁত বের করে একটা হাসি দিল। এই গিয়ে মালটাকে ভেতরে রেখে আয়। 2 জন লোক বক্সটা নিয়ে একটা রুমে চলে গেল। রুমে যাবার পরপরই রুম থেকে ছিটকে পড়ে, যেন কেউ ফুটবলের মতো লাথি মেরেছে। শব্দ পেয়ে আরো কয়েকজন যায় ব্যাপারটা তদন্ত করতে, কিন্তু তারাও একইভাবে ছিটকে পড়ে। রুম থেকে ফারহান বেরিয়ে আসে। আবু ভাই গার্ডদের বলল, এই কি দেখছিস, মার ওকে। গার্ডরা যেতেই ফারহান একে একে সবাইকে শুইয়ে দিল। পেছন থেকে কেউ পায়ে জোরে আঘাত করে, ফারহান পড়ে যায়। 2 জন ফারহানের হাত ধরে রাখে, আর সামনে থেকে একজন মারতে আসে। ফারহান 1 পা তুলে সজোরে লাথি মারে, আর আবু ভাই টেবিলে গিয়ে পড়ে। ফারহান গিয়ে একটা চেয়ার টেনে আবুর সামনে বসে।
আবু ভাই দাঁড়িয়ে ফারহানের মাথায় বন্দুক ধরে। তখনই ঠাস করে গুলি চড়ার এক বিকট শব্দ হয়। পেছন থেকে ফাইজান আকাশের দিকে বন্দুক তাক করে গুলি ছোড়ে। এতে আবু ভাই পেছনে তাকায় আর ফারহান আবু ভাইয়ের হাত ধরে বন্দুকটি নিয়ে যায়। কিরে, এত সাহস হয় কি করে তোর? আগে তো আমার ভাইয়ের পেছন পেছন ঘুরতিস, এখন এত পাটা এসে গেল তোর বুকে। বাহ রে, তোর দম আছে বলতে হবে। আবু ফারহানের পায়ে পড়ে, ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই মাফ করে দেন। ফাইজান, এটাকে ভাইয়ার কাছে পাঠিয়ে দে। ফারহান উঠে একটি বিরাট কন্টেইনার ঢুকলো, যেগুলোতে জাহাজে করে মালামাল আনা নেওয়া করা হয়। কন্টেইনার অনেকগুলো অস্ত্র, যেগুলোর মধ্যে AK-47, M191, M1 রাইফেল, গ্লক 19, গ্লক 17cc রিভলভার, হ্যান্ডগান, শর্টগান, মেশিন গান, সাবগান, সাবমেশিন গান, রাইফেলও আছে। ফারহান কয়েকটি গ্রেনেড হাতে নেয় আর ড্রেসারের কন্টেইনার হেলিপ্যাডের সাথে করে আটকে দেয়। হেলিকপ্টার কন্টেইনার সহ উঠছে আর ফারহান কন্টেইনারের উপর থেকে গ্রেনেডের পিন খুলে নিচে হেলিপ্যাডের উপর ছুড়ে মারে। বিটকা আগুনের গোলার মধ্যে পুরো এরিয়া ডুবে গেল আর হেলিকপ্টারে বসে আবু ভাই দেখছে আর এতদিনের পরিশ্রম আজ সব শেষ। আরে এই তো আমার ভাই। ইরফান আর ফারহান কোলাকুলি করলো। ভাই, এই সেই বিড়াল। আর কি বলছিস, উনি আমাদের মেহমান, একটু খাতির কর। জি ভাই। দেখিস কোনো ত্রুটি যেন না থাকে, তারপর এর একটা পার্মানেন্ট ব্যবস্থা কর। আচ্ছা ভাই। ফাইজান আবু ভাইকে নিয়ে চলে গেল। ঠিক তারপরে গুলির শব্দ হয় আর সাথে আবু ভাইয়ের আর্তচিৎকার। ফারহান আর ইরফান একটা হাসি দিয়ে চলে গেল। ওয়াও, হোয়াটস এ রাইট ব্রো। চুপ থাক, নইলে লাথি মেরে বোট থেকে ফেলে দেব। ফাইজান চুপ। আর বিশাল এক সাগরের বুক চিরে ফাইজান আর ফারহান স্পিড বোর্ডে যাচ্ছে। বড় একটি জাহাজের পাশে স্পিড বোর্ডটি থামলো। অন দ্য শিপ জাহাজে পার্টি চলছে। হোয়াটস আপ সেক্সি লেডিস? Hey Faijan. Hey, look here. It's Farhan. Who is so cool guy? শালা ওর জন্য কোনো মেয়ে আমার দিকে তাকায় না। হাই ডিজে। ফাইজান আর মেয়েগুলো গানের তালে তালে নাচছে আর ফাইজান জাহাজের পাশে এসে 3W84 পাসপোর্ট। একটি লোক এসে ফারহানকে চেক করলো। ফারহান গিয়ে একটি চেয়ার টেনে বসলো। একটি টেবিলের ওপাশে আরো দুজন লোক ড্রিঙ্ক করছে। তাদেরকে একজন ফারহানকে এক ছিপি অফার করছে। ফারহান গ্লাসটি ফেলে দিতেই বন্দুক বের করলো। Hey, what are you doing? Cool down. ফারহান পুরো মদের বোতলটি নিয়েই ড্রিঙ্ক করা শুরু করলো। এই শোন, তোদের ডিলটা হবে না। এই নে, ভাই টাকা ফেরত পাঠিয়েছে। What is joking? তোদের মনে হয় এত দূর আমি তোদের সাথে মজা করতে এসেছি? আমাদের টাকা চাই না, আমরা আমাদের মালামাল চাই। ডিল ক্যান্সেল। প্রথম লোকটি ফারহানের মাথায় বন্দুক ধরতেই পুলিশ বোট দেখা দিল। আরে ওই দেখ, পুলিশের বোট। পুলিশকে কে খবর দিয়েছে? ফারহানের টাইম সর্বদাই অ্যামেজিং থাকে। আর রাতে কিন্তু পার্টি মাস্ট। শিওর? ভাই জানলে খুব খুশি হবে। হ্যাঁ। কিছুক্ষণ পর জাহাজে পুলিশ অফিসার তার দলবল নিয়ে হাজির হয়ে বলল, এই জাহাজটিকে সার্চ কর, এই লোক দুজনকে অ্যারেস্ট কর। স্যার, প্লিজ সেভ আস। ওয়াই? হোয়াট হ্যাপেন্ড? আমাদেরকে তখনই বিকট শব্দে একটি গুলি এসে লাগে, যা প্রথম এবং দ্বিতীয় লোকটির মাথায় এফোর ও ওফর হয়ে বেরিয়ে যায়। এইগুলি ছুটছে, সবাই সবার পজিশন নাও। মুভ কুইকলি। স্যার, আর তো গুলি ছুটছে না। অপরাধী পালিয়ে গেল না তো? অসম্ভব, এখান থেকে পালিয়ে যাওয়া সহজ না। আরে এ কি? অফিসার দেখলো একটা বন্দুক ডিজে মিক্সার রাখা,
যে টেবিলে, সেই টেবিলের ওপর বন্দুকের ট্রিগার একটা সুতোয় বাঁধা, সুতোটার নিচে আবার একটি বোতলের সাথে বাঁধা, বোতলটি একটি হিটারের মধ্যে রাখা। দেখলে, এটা এখান থেকে ছোড়া হয়েছে। এটা পারফিউমের বোতল হিটারের ভেতর রাখায় গরম হয়ে ব্লাস্ট হয়েছে, আর ব্লাস্ট হওয়ায় এই সুতোয় টান লাগে, আর উপরের বন্দুক থেকে গুলি চলে। আর বন্দুকটি দেখেছো, দুটো মেশিনের মাঝের ফাঁকে রাখা, যাতে বন্ধুদের পজিশন ঠিক থাকে। ফ্ল্যাশব্যাক। আরে পুলিশকে কে খবর দিল? ফারহান একটি লাথি মেরে বডিগার্ডটি মারতে আসলেই মদের বোতল তার মাথায় মারে। বডিগার্ড অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে প্রথম লোকটি গুলি চালায়। গুলিটি ডিজে বয়ের গায়ে লাগে, আর তখনই জাহাজে থাকা লোকগুলো অন্য পাশ থেকে বোটে পালিয়ে যায়। আরে কি হলো? এই লেডিস গুলো সব কই গেল? ও, গেম শুরু হয়ে গেছে তাহলে। পার্টি শিপে হওয়ার কারণে অল্প কিছু লোকজন ছিল, আর তারাও পালিয়ে যায়। ফারহান লোক দুটিকে সেন্সলেস গ্যাসের গন্ধ শুকিয়ে টেবিলে বসিয়ে দেয়। তোর কাছে পারফিউম আছে? আছে কেন? হাতে টাইম খুব অল্প, তাড়াতাড়ি দে। এই নে। মেকিং দ্য ট্রিগার। এটা কি কাজ করবে? দেখে নিস। এই পুলিশের বোট এসে গেছে, চল পালা। অফিসার একটা মুচকি হাসি দিল। স্যার, আপনি হাসছেন? এমন টেকনিক্যালি মার্ডার একজনই করতে পারে। ফাইজান আর ফারহান তীরে চলে আসলো। সেখান থেকে সোজা চলে গেল বাসায়। ভাইয়া ভাইয়া, কি রে, কি হলো? কাজ কমপ্লিট। আমি জানতাম। আরে বেটা, তুই ছাড়া এই এলাকায় কারো এত দম আছে এই কাজ করার? যা, ফাইজানকে নিয়ে কিছুদিন বিদেশ থেকে ঘুরে আয়, যা। তবে ফাইজান পেছন থেকে ফারহানের কাঁধে উঠে, তবে আমরা যাচ্ছি ওকে। এই নে তোদের পাসপোর্ট। পরদিন দুজন তুর্কির উদ্দেশ্যে রওনা দিল প্লেনে বসে। ভাই, তুর্কির মেয়েগুলো চোস। এই বাদ দে তো, তোর মধ্যে কোনো রোমান্টিকতা আছে? চুপচাপ বসে থাক। ফাইজান একজন বিমানবালাকে ডাক দিল। হে কিউটি, ইয়েস স্যার। 1 চিপ স্কচ উইথ 2 আইস। তুই স্কচ খাস? দেখ ভাই, ওয়াই স্যাম্পেন 69 এগুলো সব ভালোই লাগে না, তাই নতুন কিছু। 1 বোতল স্কচ ফর মি। ওকে স্যার, বাট নো প্রবলেম। ওকে স্যার। ভাই 1 বোতল পুরা। এই 1 চিপি ফারহান পেশোয়ারি খায় না। রাত 2:33। ফারহান হঠাৎ কাশতে থাকে। একজন বিমানবালা এসে ওয়াশরুমে নিয়ে যায়। কোনো মতে ফারহান নিজেকে সামলে নেয়। মাথাটা ভার হয়ে আছে। সকাল 8টায় বিমান ইস্তাম্বুল বিমানবন্দরে ল্যান্ড করে। কি রে, কই যাবি? ভাবছি বুরসা যাব, ওখানে নাকি ভালো ভালো দেখার মতো জায়গা আছে। ও চল। তবে তার আগে এই ইস্তানবুল ঐতিহাসিক বাজারটা ঘুরে দেখব। এই ট্যাক্সি। এইভাবেই কয়েকটা দিন ভালোই কাটলো। না, ভাইয়ার সাথে কথা বলে দেশের খোঁজ খবরটা দেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছিস? ভালো। ওদিকে কি খবর? আলহামদুলিল্লাহ। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিল। ব্রো, ওই মেয়েটিকে দেখ, কেমন তোর দিকে তাকিয়ে আছে। কই? ওই তো। আরে না, আমার দিকে না, অন্য কোথাও তাকিয়ে আছে। পরদিন ফারহান আর ফাইজান একটি কলেজের পাশে ঘুরতে যায়। কিরে, এখানে এলি কেন? এই তো এক লোক আসবে। তুই আবার এখানে? কারে চিনো? ইনস্টাগ্রামে পরিচয়। এই দেখ, কালকের সেই মেয়েটা। ফারহান মেয়েটির দিকে তাকালো। সত্যি সেই লেভেলের সুন্দরী একটা মেয়ে। সাদা জিন্স আর একটা কমলা রঙের জামা পরা, ফর্সা চেহারা, একদম পরী। এই প্রথম ফারহান কারোর প্রতি ক্রাশ খেলো। তবে ফারহানের ভাষায় সেটাকে ক্রাশ বলে না। ঠিক তখন পেছন থেকে কেউ ফারহানের পায়ে আঘাত করে।
ফারহান মুখ থুবড়ে পড়ে। ফারহান ঘুরে দেখলো একটা বাচ্চা ছেলে সাইকেলের ব্যালেন্স হারিয়ে ফারহানের গায়ের উপর পড়েছে। সরি আঙ্কেল। ইটস ওকে বাবা, লাগেনি তো তোমার? না আঙ্কেল। এভাবে প্রায় প্রতিদিনই মেয়েটি ফারহানের সাথে দেখা হয়। একদিন ফারহানের মেজাজটা খারাপ ছিল আর সেই মেয়েটি সামনে পড়লো। এতে ফারহানের আরো রাগ উঠে গেল। তারপর, এই যে হ্যালো, কি প্রবলেম কি আপনার? হ্যাঁ, আমাকে ফলো করছেন কেন? আপনি জানেন আমি কে? কি কথা বলছেন না কেন? বোবা নাকি? আমি মেয়েটিকে বলতে না দিয়েই ফারহান চলে যাবার জন্য পেছনে ফিরল। ঠিক তখনই একটা গুলি চলার আওয়াজ পাওয়া গেল। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি ফারহানের কোলে পড়ে যায়। এই যে হ্যালো, এই মেয়ে। এইদিকে গুলির চালক একটি বাইকে করে যেতেই ফারহান তার পেছনের থেকে বন্দুকটি বের করেই মাথায় একটা গুলি করলো। বেচারা সেখানেই মারা গেল। ফারহান মেয়েটিকে একটি হাসপাতালে নিয়ে গেল। রাত 8টা। হসপিটালে ফারহান হসপিটালে বসে আছে। ডক্টর, দেখুন, রোগীর কন্ডিশন ভালো না। এই মুহূর্তে রোগীরও ও পজিটিভ রক্ত লাগবে। আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। আপনি আমার থেকে রক্ত নিন। ওকে, আপনি আমার সাথে আসুন। হ্যালো। কি রে, কই তুই? কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট। ক্যান্সেল করে দে। মানে কি বলছিস কি তুই? যেটা বলছি সেটা কর। আজব তো, এই ছেলের কখন কি ঘটে আল্লাহই ভালো জানে। হে আল্লাহ, আমার এই বেরঙ্গা বন্ধুর জীবনে এমন কাউকে পাঠাও যেন ওর লাইফই বদলে যায়। ফাইজান আর ফারহানকে ফোন দিল। কি রে, আবার কি? ফ্লাইট না হলে ক্যান্সেল করলাম। তবে তুই কই? হসপিটালে। কি? কেন? সেটা হসপিটালে এসে দেখে যা। বলে ফারহান হসপিটালের অ্যাড্রেস ফাইজানকে টেক্সট করে দিল। ফাইজান তাড়াতাড়ি হসপিটালে চলে এলো। এসে দেখলো ফারহান একটি বেঞ্চে বসে আছে। ফাইজান দৌড়ে ফারহানের কাছে আসলো। এই, তোর কি হয়েছে? তোর গায়ে এত রক্ত কেন? ছাড় তো, আমার কিছু হয়নি। তাহলে? ফারহান ফাইজানকে সব খুলে বলল। যে শালাই মেয়েটিকে গুলি করেছে ওকে তো আমি উপরে পাঠিয়ে দিয়েছি। কিরে, এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? না কিছু না। তা মেয়েটি কেমন আছে? ডাক্তার বলল তো ভালো। এই, ওর বাড়ির লোককে খবর দিয়েছিস? না, টেনশন দেয়া হয়নি। তখন একটি নার্স আইসিইউ থেকে দৌড়ে ডাক্তারকে ডেকে আনে। সিস্টার, মেয়েটি পেশেন্ট কেমন যেন করছে। মানে কি বলছেন আপনি? দেখি সরুন, আমাকে দেখতে দিন। স্যার, এভাবে আমরা ভেতরে যেতে দিতে পারি না। দরজার বাইরে থেকে মেয়েটি ফারহানকে দেখে একটু শান্ত হয়। ডাক্তার ব্যাপারটি আঁচ করতে পেরে ফারহানকে ভেতরে আসতে অনুমতি দেয়। মেয়েটি কান্না করতে করতে ফারহানের হাত ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও না। কথাটি ফারহানের যেন মস্তিষ্কে আঘাত করেছে। এই কথাটি আরো কোথাও যেন শুনেছে। ফারহান নিজের অজান্তেই বলে উঠল, যাব না, আমি এসে গেছি, কান্না করিস না। হঠাৎ ফারহান আর মেয়েটি অজ্ঞান হয়ে যায়। ফারহান, এই ফারহান। দেখি, আমাকে দেখতে দিন। সিস্টার ওনাকে বেডে শোয়ানোর ব্যবস্থা করুন। ফাইজান আইসিইউর কেবিনের বাইরে পায়চারি করতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার, আমার বন্ধু। চিন্তা করবেন না, উনি এখন ঠিক আছে। প্রথম রক্ত দেওয়াতে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। আপনি কি পেশেন্টের ফর্মটা পূরণ করে আসুন। ওকে, থ্যাংক ইউ ডক্টর। আচ্ছা, আমি ওকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, তবে কাল সকালে নিলেই ভালো হয়। ফাইজান হসপিটালের যাবতীয় ফর্মালিটি শেষ করে ফারহানের কাছে যায়। কি রে, তুই বাসায় যাসনি? কি করে যাই? সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব আমাদের। তোকে ছাড়া ভালো লাগে? কি রে, হাসছিস কেন? আমাদের
এসব কথা মানায় না। যা তুই বাসায় যা, আজ তোকে অনেক ধকল গেল। না তোকে এভাবে ছেড়ে। যা বলছি। ফাইজান এরকম অনিচ্ছা করেই চলেছে। ফারহান পাশের বেডের দিকে একবার তাকালো। মেয়েটি ঘুমিয়ে আছে, কি মায়াবী চেহারা। কিন্তু মেয়েটিকে দেখলে ফারহানের কিছু মনে করতে চায়, কিন্তু মনে করতে পারছে না। ফারহান চোখ বন্ধ করে শুয়ে আছে আর ভাবছে সেই ছোটবেলা থেকে খুবই দুষ্টু আর প্রাণবন্ত ছিল। তখন ক্লাস 6 কি 7-এ পড়ে। একদিন একটা বিষয় নিয়ে কিছু ছেলের মাঝে ঝগড়া হচ্ছিল। ওরা কয়েকজন মিলে একটি ছেলেকে মারছে। ফারহান কোথা থেকে যেন ফিরছিল, তখন মারামারি দেখে কাছে গেল। ছেলেগুলো ফারহানকে দেখে দৌড়ে পালালো, কারণ এলাকার ডনের ভাই। ফারহান যে ছেলেটির মার খাচ্ছিল ওকে একটি বেঞ্চিতে নিয়ে বসায়। নাম কি তোমার? জানি না। থাকো কোথায়? বস্তিতে। তোমার বাবা মা? নেই। আচ্ছা, ওরা তোমাকে মারছিল কেন? আমার খুব খিদে পেয়েছিল, ওদের কাছে খাবার চাইতে ওরা আমাকে মেরেছে। ফারহান ছেলেটিকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অনেক খাবার অর্ডার করে। নাও খাও। এত খাবার আমার জন্য? হ্যাঁ খাও। একটি খাবার মুখে দিতেই আবার রেখে দিল। কি হলো, খাও। তুমি আমাকে মারবে না তো? না, মারবো কেন? আজ থেকে আমরা দুজন বন্ধু। বন্ধু? সত্যি? হ্যাঁ সত্যি। জানো, আমার না কোনো বন্ধু নেই, সবাই আমাকে মারে। এরপর থেকে তোমাকে আর কেউ মারবে না। আজ থেকে তোমার নাম ফাইজান, আর আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। হ্যাঁ, কাজটি করে আমাকে কল দিবে, যাও। ভাইয়া। আরে ফারহান, তা আজ কি খবর? ভাইয়া জানেন, আজ আমার এক নতুন বন্ধু পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, আর আজ থেকে ও আমার সঙ্গী হয়ে থাকবে। তা কই সে তোমার বন্ধু? ভাইজান এদিকে আয়, এই হলো আমার ভাইয়া। তারপর থেকে দুজন একসাথে খাওয়া, ঘুম, গোসল, খুন, মিশন, সুখের দুঃখে একে অপরের অংশীদার। ফারহান এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো। আর এদিকে ফাইজান হসপিটাল থেকে বেরিয়ে হাঁটতে লাগলো আর ভাবছে, আরে ডাক্তার কি বললো, ফারহান এই প্রথম রক্ত দিয়েছে, মানে ওর তো আগেও অনেক রক্ত বেরিয়েছে, তখন তো অজ্ঞান হয়নি, তাহলে আজ কেন? এসব ভাবছে ঠিক তখনই একটা হুজুরের সাথে ধাক্কা খায়, আর হুজুরের হাতে থাকা একটি বই ও জায়নামাজ পড়ে যায়। ওপস, সরি, আমি আসলে খেয়াল করিনি। বলতে বলতে জিনিসগুলো উঠাতে থাকলো। এদিকে হুজুর আরবিতে কিছু বলতে লাগলো, যার অর্থ ঠিক আছে, সমস্যা নেই। ফাইজান জিনিসগুলো উঠিয়ে সালাম করে হুজুরের কাছে দিল, কিন্তু হুজুর ফাইজানের দিকে তাকিয়ে আছে। তারপর হুজুর ফাইজানের মাথা মুছিয়ে দিয়ে বলে, আল্লাহর বান্দেগি করো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর কখনো কোনো সমস্যায় পড়লে আমার কাছে এসো, আমি এখানকার স্থানীয় মসজিদের ইমাম। বাসায় এসে ফাইজান এক কাপ কফি নিল আর ভাবছে, না, কোথাও একটা খটকা লাগছে। ফারহান আর ওই মেয়েটার কি কোনো যোগসূত্র আছে? ফারহানের অজ্ঞান হবার ব্যাপারটা অতটা সিরিয়াস না হলেও কথা বলার কার্যটা একটু আলাদা, ঠেকলে যেন ওরা বহুদিনের একে অপরের পরিচিত। কিছু একটা মিসিং, কিন্তু কি? এসব ভাবতে ভাবতে ফাইজান ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফারহান ঘুম থেকে উঠেই মেয়েটির দিকে তাকিয়ে থাকে। হঠাৎই তার মাথায় কিছু স্মৃতি ঝাপসা ভাবে ভেসে ওঠে। দুটো বাচ্চা খেলা করছে, তার মধ্যে একটি মেয়ে, একটি ছেলে। নীল প্লিজ যেও না, তুমি যা বলবে আমি তাই শুনবো। হঠাৎ ডাক্তার আইসিইউতে ঢুকে পড়ে। মিস্টার ফারহান, আর ইউ ওকে? হ্যাঁ আমি ঠিক আছি। আপনাকে একটু আমার সাথে যেতে হবে। জি অবশ্যই। ডাক্তার ফারহানকে নিজের কেবিনে নিয়ে নেয়। গতকাল আপনার ব্লাড অন্য এক রোগীর ব্লাড স্যাম্পলের সাথে বদলে যায়, আর যার ফলে আপনার ব্লাড রিপোর্ট আসে। তো কি হয়েছে? আপনার ব্লাড থেকে একটা কেমিক্যাল পেয়েছি, যেটা আপনাকে কয়েক ঘন্টার জন্য হিপনোটাইজ করে দিতে পারে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, এই জন্য আপনাকে ব্যাপারটা জানালাম।
আচ্ছা, এই কেমিক্যাল কিভাবে আমার শরীরে আসলো? মানে কোনো খাবার বা ইনজেকশন? আপনি যদি চান তো আমরা ব্যাপারটি চেক করতে পারি। প্লিজ। ডাক্তার ফারহানের থেকে যাবতীয় স্যাম্পল কালেক্ট করে নিল। হঠাৎ ডাক্তার দেখলো ফারহানের ঘাড়ে একটা সূচের মতো কিছু একটা বিঁধে আছে। ডাক্তার সেটা টেনে তুলতেই আউচ! সরি। কি এটা? এটা আপনার ঘাড়ে আটকে ছিল। আচ্ছা, এটা দিয়ে আবার হিপনোটিজম করা হয়নি তো? হতে পারে। আচ্ছা ডক্টর, আমার হিপনোটিজমটা অ্যাক্টিভ হয় কিভাবে? মানে এটা ট্রিগার কি? যে কোনো কিছু ট্রিগার হতে পারে, যেমন কোনো শব্দ, কথা, আওয়াজ, এমনকি ফোনের রিংটোন, যে কোনো কিছু। কাল রাতে কি আমি হিপনোটিটাইসের মধ্যে ছিলাম? আচ্ছা ডক্টর, আমার কেবিনের বাইরের এবং ভেতরে সিসিটিভি ফুটেজটা চেক করুন তো। অবশ্যই। ফুটেজে তো কাল সারা রাত আমি ঘুমিয়েছিলাম। এর দুটো কারণ হতে পারে। এক, আপনি গতকাল দুর্বল থাকার কারণে আপনাকে উচ্চ পাওয়ারের ডোজ পুশ করা হয়, যাতে আপনি তাড়াতাড়ি ফিট হতে পারে। এতে 7-8 ঘন্টা খুব গভীরভাবে ঘুম পায়, হয়তো তার জন্য কেমিক্যালটা কাজ করেনি। আর 2, হয় গতকাল আপনি হিপনোটাইজ হননি। তবে ডক্টর, এইভাবে কি হিপনোটাইজ করা যায়? মিস্টার ফারহান, এটা 2021 সাল। এই মডার্ন যুগে অসম্ভব বলে কিছু নেই। সে যাই হোক, আমার এগুলো রিপোর্টটা খুব তাড়াতাড়ি চাই। আচ্ছা। আমি কি আবার হিপনোটাইজড হতে পারি? আমার জানা মতে কেমিক্যালটা লাইফ টাইম 72 ঘন্টা। তাহলে উপায়? আপনি একটু বসুন, আমি একটা ইনজেকশন নিয়ে আসছি। এতে ওই কেমিক্যালটা আর কাজ করবে না। আচ্ছা, তার মানে যে মেয়েটিকে গুলি করেছে সেই মেয়েটিকে মারতে এসেছিল, কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যায় বেচারি। কারণ তার যদি আমাকে মারাই উদ্দেশ্য হতো তাহলে হিপনোটাইজ করতো না। সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে। আসলে এই অ্যান্টিডোটটা খুব রেয়ার, সচরাচর পাওয়া মুশকিল। ফারহানকে ডক্টর পুশ করতে যাবে, ঠিক তখন ইরফানের ফোন। ফারহান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে, আরে ভাই আমার, কেমন আছিস? কথাগুলো যেন ফারহানের মাথায় চক্কর খেতে লাগলো। হঠাৎ ফারহান উঠে দাঁড়ালো। মিস্টার ফারহান, আরে ওকে? ফারহান ডাক্তারকে এক ঝটকায় ফেলে দিল। ডাক্তার মাটিতে পড়ে, ও শিট, হয়তো তিনি কোনোভাবে হিপনোটাইজ হয়ে গেছে। তাকে যে কোনোভাবে হিপনোটিজম থেকে বের করে এনে এই ইনজেকশনটা পুশ করে দিতে হবে। ডাক্তার একটা বেলে প্রেস করলো, আর সাথে সাথে কয়েকজন ওয়ার্ড বয় চলে এলো। ওকে আটকাও। ওয়ার্ড বয়গুলো ফারহানকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু ফারহানের শক্তির সামনে ওরা কিছুই না। এদিকে ফারহানের ফোনের ভিডিও কলে ফাইজানের চেহারা দেখা যাচ্ছে। ফারহান পেছন থেকে বন্দুক বের করতেই সবাই সরে গেল, আর ফারহান ফোনের ডিসপ্লের উপর দুটো গুলি করলো। এদিকে ফাইজান হসপিটালের ঢোকার সাথে সাথে গুলির শব্দ পেল। ও তাড়াতাড়ি আইসিইউর দিকে দৌড় দিতেই ডাক্তারের কেবিনের দিকে চোখ পড়ল। আরে ফারহান, তুই এখানে? কেবিনের পেছন থেকে ডক্টর মাথা উঁচিয়ে বললেন, মিস্টার ফাইজান, সরে যান, উনি হিপনোটাইজড। ফাইজানের দিকে ফারহান একটা গুলি ছোড়ে। ফাইজান সরে সোফার পেছনে আসে। উফ, যাক বাবা, এবারের মতো বেঁচে গেছি। ডক্টর কেবিনের বাইরে একটি বাচ্চা ছেলেকে নিয়ে নার্স তার কেবিনে যাওয়ার সময়, আন্টি, আজ কিন্তু আমাকে তেতো ঔষধগুলো খাওয়াবে না। তেতো ওষুধগুলো না খেলে আমার এই ছোট্ট সোনামণিটা ঠিক হবে কিভাবে? না, আমি তেতো ঔষধগুলো খাবো না, খাবো না, খাবো না। তুমি যদি তেতো ওষুধটা খাও তাহলে তোমাকে একটা ম্যাজিক দেখাবো। সত্যি ম্যাজিক দেখাবে? হ্যাঁ, দেখাবো। বাচ্চাটি কথা বলতে বলতে ঠিক ডক্টরের কেবিনের সামনে দিয়ে যাচ্ছে। তখন বাচ্চাটি হাততালি দিয়ে, ইয়ে ইয়ে, আমি ম্যাজিক দেখবো, আমি ম্যাজিক দেখবো। এই হাততালির শব্দটা যেন ফারহানের কান ভেদ করে মস্তিষ্কে আঘাত করছে। প্রতিটি স্নায়ু যেন এবার স্বাভাবিক। আরে এই ডক্টরের রুমের অবস্থা এমন কেন? ডক্টর, ডক্টর।
ফাইজান সোফার পেছন থেকে মাথা উঁচিয়ে, এই এই শালা, তুই আর ফারহান নস? আরে তুই এলি কখন? আর ওখানে লুকিয়ে আছিস কেন? এলাম কখন? শালা, তুই আমার উপর গুলি চালিয়েছিলি। ডক্টর বেরিয়ে এসে ফারহানকে সব বুঝিয়ে বলল। তারপর ওই মেডিসিনটা ফারহানকে পুশ করে দেয়। ফারহান চিন্তা করতে লাগলো। আমার যতদূর মনে পড়ে ভাইয়া বলেছিল, আরে আমার ভাই, তাহলে এটাই আবার ট্রিগার নয় তো? ও, এটা একটা প্ল্যান। ফাইজান ডাক দিতেই ফারহান তার ভাবনার অর্ধেক রেখেই বাস্তবে ফিরে আসলো। কি রে, তোকে আবার কে হিপনোটাইজ করলো? সে অনেক কথা, তোকে পরে বলবো। চল এখন মেয়েটাকে দেখে আসি। সকাল থেকে ওর কোনো খোঁজই নেওয়া হয়নি। ফারহান আর ফাইজান মেয়েটির কেবিনে গেল। ফারহান একটা চেয়ার টেনে মেয়েটির মাথার কাছে বসলো। এখন কেমন লাগছে? জি ভালো, আপনাকে অনেক ধন্যবাদ। কেন? ডক্টরের কাছে শুনলাম আপনি আমাকে রক্ত দিয়েছেন। হুম। সরি। আবার সরিও? হুম। এই সরিটা আবার কিসের জন্য? গতকাল আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি আমার খুব চেনা, তাই আপনার হাত ধরে আর কি। আরে ব্যাপার না, আর সরিটা তো আমার বলা দরকার, তাই না? আপনি সরি বলবেন কেন? ফাইজান এসব দেখে কেবিনের বাইরে গেল আর একটা বন্দুক নিজের মুখের মধ্যে ঢুকিয়ে দিল। ঠাস। কি ভাবলেন ফাইজান মারা গেছে? আরে না ভাই, এই হারামিগুলো সহজে মরে না। আসল ঘটনাটা শুনুন তাহলে। গত পর্বে ফাইজান কেবিন থেকে বেরিয়ে যায়, কারণ ফারহান ওকে চোখের ইশারা করে চলে যেতে বলে। তাই বাইরে এসে গুলি মুখে নিয়ে বলতে লাগলো, শালার এমন বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। ঠিক তখনই একটা বাচ্চা বেলুন ফুটায়। তারপর, ওরে আল্লাহ, কি হলো? আমি মরি নাই। হ্যাঁ হ্যাঁ, বেঁচে গেছি। এই ছোকরা, এটা বেলুন ফোটানোর কোনো জায়গা হলো? বেত্তমিস। সরি আঙ্কেল। এদিকে কেবিনে, তাহলে আমি তো আপনার সাথে বাজে ব্যবহার করেছিলাম সেদিন। ইটস ওকে। আচ্ছা, একটা কথা বলুন, যারা আপনাকে গুলি করেছে ওদেরকে আপনি চিনেন? না। তবে ফারহানের মনে হলো মেয়েটি কিছু লুকাচ্ছে। আচ্ছা, আপনি থাকেন কোথায়? মানে আপনার বাবা মাকে তো ইনফর্ম করতে হবে। আমি এতিম। সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনি আমাকে ফলো করছিলেন কেন? মেয়েটি লজ্জায় লাল হয়ে গেল। আমি আপনাকে ফলো করতে যাব কেন? সেটা তো আপনি বলবেন। আমি আপনাকে কোনো